আজকের যে বিষয়টা আমরা আলোচনা করছি সেটা হলো লেন্স। লেন্স কি না, লেন্স হলো একটা সমতল এবং একটা বক্রতল দ্বারা বদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, অথবা দুটো বক্রতল দ্বারা বদ্ধ বা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। এই লেন্সটা যেটার কথা আমি বলছি, এই লেন্সটা হচ্ছে দুটো বক্রতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। এখানে স্বচ্ছ প্রতিসারক মাধ্যমটা কিছুই নয়, কাঁচ। আমরা জানি লেন্স যেগুলো আমরা ব্যবহার করে থাকি বেশিরভাগ কাঁচ। তার মানে ইংরেজি সবসময় লেন্সকে কাঁচ দিয়ে তৈরি করা হয়, কাঁচ কাঁচ মানেই লেন্স হবে, কাঁচ ছাড়া লেন্স হবে না সেটা নয়, কিন্তু প্র্যাকটিক্যালি ইউজ এর ক্ষেত্রে আমরা সবসময় কি করি, কাঁচের তৈরি লেন্স ব্যবহার করে থাকি। সেই লেন্সের কাজ কি, আমি যে লেন্সটা ধরে আছি এটার এই তলটাও বক্রতল, এই তলটাও বক্রতল, দু সাইডে বক্রতল আছে, এই সাইডটাও বক্রতল। হ্যাঁ, এখান থেকে হাত নিয়ে গেলে বুঝতে পারছি যে হ্যাঁ মাঝখানটা মোটা আর সাইডেরটা সরু, ঠিক আছে। এইটা কে আমি বলছি এদিকের তলটা উত্তল, মানে মাঝখানটা মোটা হলে পেটটা যদি গাঢ় হয়, আমি কি বলেছি সবসময় উত্তল, এদিকটাও উত্তল, দুটো তল উত্তল। এই ধরনের লেন্সকে আমরা উভত্তল লেন্স বলি। আর এই লেন্সের ব্যবহার আমরা প্রচুর করে থাকি। যেমন আমি এখানে ধরছি দেখো, হ্যাঁ এখানে ধরছি দেখো, একটা আঙুল বেশি বড় মনে হচ্ছে, হ্যাঁ কি না? আমার আঙুলটা যতটা এরকম দেখাচ্ছে এখানে দিলে একটু বড় দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে লেন্সটা উত্তল লেন্স, এটাকে আমি বলি ম্যাগনিফাইং লেন্স বা আতশ কাঁচ। আমরা আতশ কাঁচের সাহায্যে কি কি করি, হাতের রেখা দেখো, হাতের রেখা সরু রেখা মোটা করা যাচ্ছে, ছোট কোনো লেখা পড়তে গেলে চোখ থেকে চোখে অসুবিধা হচ্ছে, তখন আমরা আতশ কাঁচ ব্যবহার করে থাকি। হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় ছোট কোনো কিছুকে দেখতে গেলে সরল অনুবীক্ষণ যন্ত্র হিসাবে আতশ কাঁচকে ব্যবহার করে থাকি। অনুবীক্ষণ মানে কি, অনু মানে কি, ছোট বস্তুকে বলা আছে। অনু মানে সেই অনু পরমাণু নয়, সবসময় অনু মানে অনু পরমাণু নয়, এখানে আণবিক বস্তু মানে ছোট বোঝাতে অনু কথাটা ব্যবহার করা হয়েছে এখানে। এটা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র, মানে ছোট আকারের বস্তুকে দেখার যন্ত্র হলো এই আতশ কাঁচ বা সরল অনুবীক্ষণ যন্ত্র। কেমন, এটা দিয়ে আমরা কিন্তু অনেক কিছুই করি, প্রত্যেকেই আমরা এর অভিজ্ঞতা রেখেছি, যে বিভিন্ন কাজে আমাদের লেগেছে। আমরা ক্লাস 10-এ পড়ি, এখনই আমরা এই কাজটা নিয়ে কাজ করে ফেলেছি। এছাড়াও চশমা যে করি আমরা, তাতেও এই লেন্স ব্যবহার করা হয়। চশমায় যারা দূরে দেখতে পায় না ভালো, সবাই দেখতে পায়, কাছেও দেখতে পায় দূরেও দেখতে পায়, কিন্তু ভালো দেখতে পায় না। যারা দূরে ভালো করে দেখতে পায় না, তাদের যে লেন্সটা ব্যবহার করতে হয় সেটাও এই রকম, কিন্তু উল্টো। এর যেমন মাঝখানটা মোটা, দু সাইডে সরু, তার মাঝখানটা পাতলা আর দুই সাইডে মোটা, সেই রকম লেন্সকে আমরা বলি উভ অবতল। আমি কি বলেছি, পেটটা যদি চারটা হয় তাহলে সেটা অবতল, তাই না? সেটাকে আমরা কি বলেছি, যে উভ অবতল লেন্স। এই উভ অবতল লেন্সকে আমরা এক কথায় বলবো অবতল লেন্স। এতক্ষণ আমরা উত্তল লেন্সের কথা বলেছিলাম, তার ইউজ দেখিয়েছিলাম, বিভিন্ন কাজে সেটাকে ব্যবহার করা হয়। আর এখন আমরা অবতল লেন্সের কথা বলছি, সেটাকে আমরা যারা দূরে দেখতে পাই না, অর্থাৎ যাদের চোখের পাওয়ার নেগেটিভ, তাদের ক্ষেত্রে কি করি, আমরা সেই লেন্সটা ব্যবহার করি, সেই লেন্সের চশমা ব্যবহার করে থাকি। আর যারা কাছে দেখতে পাই না, যারা একটু বুড়ো হয়ে যায় 40-এর পরে, অথবা অনেকের কম বয়সেও হয়, এরকম কোনো বয়সের বাধ্যবাধকতা নেই, কিন্তু সাধারণত দেখা গেছে যাদের বয়সটা একটু বেশি হয়ে যায়, তোমাদের দেখবে বাড়ির পাশে দাদুরা, যাদের একটু বয়স হয়ে গেছে, তারা কি করে পেপারটা পড়ার সময় একটু সরিয়ে পড়ে, তোমরা দেখেছো?
একটু দূরে সরিয়ে পড়ে, নিশ্চয়ই চোখে পড়েছে। তোমরা কি করো, এক মুঠো দূরে রাখো। চোখের স্পষ্ট দর্শনের দূরত্ব হলো 25 সেন্টিমিটার, প্রায় আমাদের হাতের এক মুঠো দূরত্ব যেটা, সেটাই 25 সেন্টিমিটার। ওটাতেই তুমি ভালো দেখতে পাচ্ছ, কারণ তোমার চোখ সুস্থ, নর্মাল। তোমার চোখে হয়তো চশমা লাগেই। আর যার চোখে চশমা লাগে সে যদি এমনি পড়তে চায়, খালি চোখে অনেক সময় পড়তে হয়, পেপার পড়ছে, তখন একটু দূরে সরিয়ে পড়ে, অর্থাৎ সে কাছে ভালো দেখতে পায় না। কাছে ভালো না দেখতে পেলে তখন যে চশমাটা ব্যবহার করতে হয় তাতে এই উত্তল লেন্স থাকে। তাহলে বুঝতেই পারছো আলোকীয় যন্ত্র হিসাবে আমাদের লেন্সের ব্যবহার কতখানি। আজকে আমরা সেই লেন্সের ব্যাপারে আলোচনা করব। এট ফার্স্ট সংজ্ঞাটা কিন্তু আমি বলে দিয়েছি, এবার আমি লিখে ফেলবো সংজ্ঞাটা। ফার্স্ট লিখবো লেন্স কাকে বলে, তোমরাও খাতায় লিখে ফেলো। লেন্স কাকে বলে? দুটি বক্রতল অথবা একটি বক্র ও একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলে লেন্স। তাহলে পরিষ্কার হলো বিষয়টা তোমাদের, অনেকক্ষণ থেকে আমি লেন্সের ব্যাপারে বলছি, এবারে এইটা ধরতে তোমার অসুবিধা হলো না। দুটি বক্রতল এইরকম হতে পারে, এইদিকে একটা তল, এইদিকে, এটা কিন্তু রেখা নয়, এটা তল, কিন্তু এখানে বোর্ডে আঁকছি একটা সমতলিক একটা ক্ষেত্রে আমি আঁকছি। তাহলে আমাকে কি করতে হবে, এই যে তলটা, এই যে পুরো বক্রতলটা, সেটাকে আমি এইটা বলছি। এই যে পুরো বক্রতলটা, এই জায়গাটা দেখো, এই পুরো জায়গাটা যেটা, সেটাকে দেখাচ্ছি এই একটা রেখা দিয়ে। এই যে পুরো জায়গাটা যেটা, সেটাকে আমি দেখাচ্ছি এই রেখা। এইটা বুঝতে হবে। অর্থাৎ আমি যদি এই লেন্সটাকে এরকম করে সোজা কেটে দিই, সোজা কেটে দিলে এইরকম একটা জিনিস দেখাবে, কারণ দুদিকে সরু আর মাঝখানে মোটা। আর কি রকম লেন্সের কথা বললাম, যে দুদিকে মোটা মাঝখানে সরু। তাহলে আমি কি বললাম, এটা একটা বক্রতল, এটা একটা বক্রতল, এটা একটা বক্রতল, এটা দুটি বক্রতল দ্বারা সীমাবদ্ধ লেন্স। আরেকটা কি বললাম, একটি বক্র একটি সমতল। কিরকম হতে পারে, এরকম একটা বক্রতল, এটা সমতল, তারপরে এইরকম একটা বক্রতল আর একটা সমতল, এইরকম হতে পারে। তাহলে এই যে বক্রতলটা, তোমরা বলো এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে উত্তল। আর এটা কি? এটাও উত্তল। এই বক্রতলটা কেমন বলো? অবতল। অবতল। ভেরি গুড। এইটা হবে কি? অবতল। এইটা কেমন? কে একজন বলো? উত্তল। উত্তল। এটা কেমন? সমতল। সমতল। এটা কেমন? অবতল। এটা কেমন? সমতল। ভেরি গুড। এছাড়াও আমি এরকম করতে পারি, এখানে যেমন দুটোই উত্তল, এখানে দুটোই অবতল, এখানে একটা সমতল একটা উত্তল, এখানে একটা সমতল একটা অবতল। আবার আমি করতে পারি কি, এরকম একটা উত্তল একটা অবতল, এরকম লেন্স আমি তৈরি করতে পারি। ঠিক আছে, বুঝতে পারলে? একটা, এটা হচ্ছে উত্তল, আর এটা হচ্ছে কি, এইদিকে তলটা বলো? অবতল। অবতল। এই ধরনের লেন্স আমরা দেখতে পাই। এগুলো হলো বিভিন্ন প্রকারের লেন্স। তাহলে লেন্সের গঠন কেমন? লেন্স এমন একটা মাধ্যম, একটা প্রতিসারক মাধ্যম, যা হয় মাঝখানটা মোটা থাকবে, দুদিকটা সরু থাকবে, দুই প্রান্ত সরু থাকবে, আর নয়তো মাঝখানটা সরু থাকবে, দুদিকটা মোটা থাকবে। দেখো এর মাঝখানটা মোটা, তাহলে এও উত্তল লেন্সের মতো কাজ করবে। আর এই যে লেন্সটা, এর যা পাওয়ার হবে, এর পাওয়ার তার থেকে অর্ধেক হবে। আর এখানেও তাই, এও
এও অবতল লেন্সের, এটাকে আমি অবতল লেন্স বলছি, এটাকে উভ উত্তল। দেখো দুদিকে উত্তল বলে এটাকে বলছি উভোত্তল লেন্স, উভয় দিকে উত্তল, উভোত্তল। আর এদিকে বলছি উভয় দিকে অবতল, উভাবতল। আর এটাকে কি বলবো? সমতল উত্তল, সমতলোত্তল। আর এটাকে কি বলবো? সমাবতল, সমতলাবতল। এরকম সমতলাবতল এটা লিখবো। আর এটা হচ্ছে উত্তলাবতল, উত্তলাবতল। তুমি নাম দেখেই বুঝতে পারছো কোনটা কেমন, গঠনটা কেমন। এবারে এই যে উভোত্তল লেন্সটাকে সাধারণভাবে উত্তল লেন্স আমরা বলি, কারণ এর ব্যবহার প্রচুর। সবসময় উভোত্তল লেন্স বলতে খারাপ লাগে, উত্তল লেন্স বলা মানে আমরা বুঝবো কোন লেন্সটা, এই লেন্সটা। আর অবতল লেন্স যেটাকে উভাবতল, সেটাকেই আমরা সাধারণ কথায় অবতল লেন্স বলি। অবতল লেন্স বোঝা মানে আমরা বলবো এই লেন্সটা। বোঝা গেছে? হ্যাঁ, এবারে দেখো এই যে লেন্সটা, এর যা কাজ, এরও একই রকম কাজ, শুধু এর একটা তল সমতল বলে এটার পাওয়ার শুধু কম। মানে এর ফোকাস দৈর্ঘ্যটা, ফোকাস দৈর্ঘ্যের কথায় পরে আসবে, এর ক্ষমতা, ফোকাস দৈর্ঘ্য এগুলো আলাদা। এর যে ক্ষমতা, এর ক্ষমতা তার থেকে কম। এর যে ফোকাস দৈর্ঘ্য, এর থেকে ফোকাস দৈর্ঘ্য এর বেশি। হ্যাঁ, ফোকাস দৈর্ঘ্য বেশি মানে পাওয়ার কম, এগুলো আমরা পরে আসবো। এইটাকে আমরা কোন কাজে লাগাই? এইটা হচ্ছে অবতল, এই যে অবতল লেন্স, অবতল লেন্সের জায়গা আমি এটাকে কাজ করাতে পারি। অবতল লেন্সের যে পাওয়ার হবে তার থেকে এর পাওয়ার অর্ধেক হয়ে যাবে, কম হবে। হ্যাঁ, এর পাওয়ার কমে যাবে, পি কম, এর পি কম। চোখের পাওয়ার আমি যেটা বলছিলাম একটু আগে, চশমা ব্যবহার করার সময় পাওয়ার কথা বলা হয়, সেটা তো তুমি এখন বুঝতে পারে না, তুমি তো সবে এই জিনিসটা শিখছো, তুমি আস্তে আস্তে পাওয়ার কি বুঝতে পারবে। এবারে উত্তল অবতল, এইটা কোন কাজে লাগে? ধরো তোমার চশমা গার্ড লাগবে একটা চোখে, তুমি কি করে চোখে চশমা পরেই যাবো শ্বশুর বাড়ি, তাই না? আর তুমি সেক্ষেত্রে কোথায় যাবে? যখন শ্বশুর বাড়ি যাবে কিসে যাবে? তখন কি করবে? বেশ সুন্দর একটা সানগ্লাস পরে যাবে। সেই সানগ্লাসে তোমার চোখের কিন্তু পাওয়ার নেই, মানে তোমার সুস্থ চোখ, কিন্তু তুমি চোখে একটা গার্ড রাখতে চাও, রোদ লাগবে না বেশি বা ধুলো লাগবে না, গার্ড রাখতে চাও, তখন তোমাকে কি করতে হবে? জিরো পাওয়ারের চশমা ব্যবহার করতে হবে। এই যে উত্তল আবতল, এর পাওয়ার জিরো হতে পারে, সবসময় নয়, কখনো এর পাওয়ার জিরো হতে পারে, তখন আমি এটাকে সানগ্লাসে ব্যবহার করতে পারি। বোঝা গেল? ক্লিয়ার হলো সবকিছু? হ্যাঁ, উত্তল লেন্সের ব্যবহার আমরা আলোচনা করলাম, অবতল লেন্সের ব্যবহার আলোচনা করলাম। উত্তল লেন্সের যা ব্যবহার, এটারও তার ব্যবহার, সমতল উত্তল। আর সমতল অবতলের ব্যবহার অবতল লেন্সের মতো। আর উত্তল অবতল ব্যবহার কি বললাম, এটা তোমাদের মনে থাকবে যে আমরা হচ্ছে যেখানে পাওয়ার নেই অথচ আমরা চশমা পড়তে চাই, তখন আমাদের এই উত্তলাবতল লেন্সটি ব্যবহার করতে হয়। এবারে আমরা চলে যাব লেন্সের কি কি অংশ আছে। একটা লেন্সের বেসিক যে ব্যাপারগুলো, সেই বেসিক ব্যাপারগুলো কি? দেখো, আমি এই যে তলটা নিয়েছি, এই তলটা একটা বক্রতল, একটা গোলকের অংশ। যেমন করে আমরা দর্পণের ক্ষেত্রে বলেছিলাম, এই ক্ষেত্রেও তাই, এই তলটা একটা গোলকের অংশ। তাহলে সেই গোলকের একটা কেন্দ্র আছে, হ্যাঁ কি না? এরকম একটা গোলকের অংশ, ধরো এখানে আমি এটাকে মুছে দিচ্ছি, এখানে মুছে দিয়ে এগুলোকে আমি মুছে দেবো, মুছে দিয়ে আমি বলবো যে এই রকম যদি একটা তল হয়, সেটা একটা গোলকের অংশ। আবার এই রকম যে তলটা হয়, সেটা আর একটা গোলকের অংশ। এই গোলকের একটা কেন্দ্র রয়েছে, আর এই গোলকের একটা কেন্দ্র রয়েছে, এইগুলোকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। মনে থাকবে, বক্রতা কেন্দ্র। এবারে এই এই যে বক্রতলটা, এটাকে 1 নম্বর তল, আমি বাঁ দিক থেকে যদি পরপর আমি তল হিসাব করি, এটাকে যদি 1 নম্বর তল বলি, এই 1 নম্বর তলের বক্রতা কেন্দ্রটা কোথায়? ডান দিকে না বাঁ দিকে? সবাই বলো। এই 1 নম্বর তলের বক্রতা কেন্দ্রটা হচ্ছে এই জায়গাটা, C1। আর এই তলটার যে বক্রতা কেন্দ্র 2 নম্বর তল, এর বক্রতা কেন্দ্রটা কোথায়? এইখানে, C2। এই হলো আমাদের বক্রতা কেন্দ্র।
আর এখানে খুব সহজ, এখানে মাঝের বিন্দু, যেমন সেখানে আমি মেরু বের করেছিলাম মাঝের বিন্দু, এখানে মাঝের বিন্দু বের করতে হবে না, এখানে আমি সরাসরি C1 আর C2 যোগ করে দেব, যোগ করে দিলেই আমি প্রধান অঙ্ক পেয়ে যাব। তাহলে আমি দুটো বক্রতা কেন্দ্রগামী যে সরলরেখা, সরলরেখা মানে কি উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত, এই সরলরেখাকে আমরা বলবো, এটার নাম যদি XY দিই, এই XY হবে, XY কে আমরা বলবো প্রধান অক্ষ, প্রধান অক্ষ, অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা আমি বলবো। আর কি আছে না, এই লেন্সটা দেখো, আমি যখন এই লেন্সটা নিয়ে কাজ করছি, দেখো এই লেন্সটা অতটা মোটা বোঝা যাচ্ছে, এইখানটায় যা এরকম কাছাকাছি, বেশি খুব বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে মাঝখানটা মোটা আর দুই দিকটা সরু, কিন্তু খুব বেশি যে মোটা এইটা এখানে যেরকম এঁকেছি, এরকম যদি একটা মোটা লেন্স না সেটা একটা বিরাট জায়গা যদি থাকে। হ্যাঁ, এই যে দূরত্ব এইখান থেকে এইখান দূরত্ব, এই বেধ, এটাকে আমি যদি টি বলি, এই টি যদি স্মল হয়, টি যদি ক্ষুদ্র হয়, অর্থাৎ একটা লেন্সের যে বেধ মাঝখানের যে অংশটা, সেটার বেধ যত কম হবে, এটা খুব ক্ষুদ্র যদি হয়, ক্ষুদ্র হলে তবেই তাকে পাতলা লেন্স বলা হয়, পাতলা লেন্স। হ্যাঁ, তাকে আমরা থিন লেন্স বলতে পারছি। আমরা সাধারণত যে লেন্স গুলো নিয়ে কাজ করি সেগুলো সব পাতলা লেন্স, ঠিক আছে। এবারে যাই হোক না কেন, একটা লেন্সের কে আমি শুধু তো আমি তৈরি করে রেখে দেবো তা হয় না, এটাকে আমরা ব্যবহার করব। আমরা ব্যবহার করা মানে কি, এটাকে আলোকীয় যন্ত্র হিসাবে ব্যবহার করব, এর মধ্য দিয়ে আলো পাঠাবো, এর বিভিন্ন অংশ দিয়ে আলো পাঠালে কেমন হয় আমরা দেখব। দেখো, এবার আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি, এই অংশগুলো মুছে দিচ্ছি, এই লেন্সের বাকি অংশগুলো তোমাদের দেখা হয়ে গেল। হ্যাঁ, এগুলো সমস্ত আমি মুছে দিচ্ছি, শুধু প্রধান অক্ষটাকে রাখছি। তোমার মনে থাকলো, মনে মনে থাকলো যে অংশগুলো সব ছিল, মনে মনে থাকলো। এবার আমি কি করব, শুধু প্রধান অক্ষটা রেখে আমি লেন্সটাকে এঁকে রাখছি। এবার কি করব, যে কোনো এক সাইড দিয়ে একটা আলো ফেলবো, যে কোনো এক সাইড দিয়ে আমি একটা আলো ফেলবো, ফেলার পরে আমি দেখবো যে এর ভিতর দিয়ে এই আলোকটা এসে এইরকম করে বেরিয়ে যাচ্ছে। এবার দেখো, এই রশ্মিটা হচ্ছে PQ, এখানে একটু বেঁকে যাবে আমরা জানি, সেটা প্রতিসরণের সূত্রের জন্য, কারণ বায়ু থেকে কাছে এসেছে, অন্য একটা মাধ্যমে এসেছে, এর ফলে এটা এখানে একটু বেঁকে যাবে, আবার এখানে কাছ থেকে বায়ুতে যাচ্ছে, আবার একটু বেঁকে যাবে। কিন্তু আলটিমেট এই যে রশ্মিটা এবং এই রশ্মিটা PQ, এটাকে যদি RS বলি, হ্যাঁ, PQ RS, RS, এই দুটো রশ্মি যদি সমান্তরাল হয়, PQ সমান্তরাল যদি RS হয়, তবে লেন্সের মধ্য দিয়ে যখন এই প্রতিসৃত রশ্মিটা যাচ্ছে, তখন প্রধান অক্ষকে দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, একটাই বিন্দুতে ছেদ করবে সব সময়ের জন্য, ওকে যে দিক থেকে ফেলুক না কেন, এদিক থেকে যদি ফেলতে, সেক্ষেত্রেও যদি সে সমান্তরাল ভাবে নির্গত হতো, যেদিক থেকে ফেলো না কেন সমান্তরাল ভাবে যদি নির্গত হয়, তখন প্রতিসৃত রশ্মিটা প্রধান অক্ষের উপর সেই একটা নির্দিষ্ট বিন্দুতে কিন্তু ছেদ করে। এটা তোমরা মনে রাখবে, প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, সেটাকেই আমরা বলি আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। ও হলো আলোক কেন্দ্র, কেন্দ্র বা এটা ইংরেজিতে অপটিক্যাল সেন্টার। ও হলো আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। এই অপটিক্যাল সেন্টারটাকে যদি আমাদের সংজ্ঞায়িত করতে হয়, ব্যাপারটা আমি বুঝে নিয়েছি, এবার কোন ভাষায় কিভাবে লিখলে সুবিধা হবে, এটা থেকে 1 নম্বর থাকতে পারে, 2 নম্বর থাকতে পারে, 3 নম্বরও থাকতে পারে। ছবিটা এঁকে তোমাকে দেখাতে দিলে অনেক সময় 3 নম্বর দিয়েছে মাধ্যমিকে, এই কারণে আমি বলছি এটাকে একটু গুরুত্ব দিয়ে তুমি লিখে প্র্যাকটিস করে রাখবে। সংজ্ঞাটায় কি বলবে, যে লেন্সের একটি পৃষ্ঠে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয়, তখন সেটি বিপরীত পৃষ্ঠ দিয়ে যখন নির্গত হয়, তারা যদি পরস্পর সমান্তরাল হয়, তবে লেন্সের মধ্য দিয়ে প্রতিসৃত আলোক রশ্মিটি ওই ক্ষেত্রে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র। সংজ্ঞাটা আমরা এখনই লিখে ফেলবো, আমি এই জায়গাটায় সংজ্ঞাটা লিখে ফেলছি, তোমরা নোট করে নাও খাতায় সঙ্গে সঙ্গে।
আমি কিন্তু বেশি সময় রাখবো না, মুছে দেবো। লেখো, লেন্সের একটি পৃষ্ঠে কোনো আলোক রশ্মি আপতিত হয়ে অন্য পৃষ্ঠ দিয়ে, মানে অন্য নয় অপর, এই পৃষ্ঠ আর এই পৃষ্ঠ, অপর পৃষ্ঠ দিয়ে, অপর পৃষ্ঠ, দেখো লেন্সের একটি পৃষ্ঠে কোনো আলোক রশ্মি আপতিত হয়ে অন্য পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় যদি আপতিত রশ্মি সমান্তরালে নির্গত হয়, প্রথমে এইটা তুমি লিখে নিলে হাত পরীক্ষায়, সমান্তরালে নির্গত হয়, একটা একটা করে পাঠ করে ভাবে, তাহলে দেখবে তোমার মুখস্থ করতে হবে না বেশি। লেন্সের একটি পৃষ্ঠে কোনো আলোক রশ্মি আপতিত হয়ে অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় যদি আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়, আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়, তবে ওই ক্ষেত্রে লেন্সের মধ্যে প্রতিসৃত রশ্মিটি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে লেন্সের আলোক কেন্দ্র বলে। এইভাবে তোমাদের মনে রাখতে। দেখো এই যে ডেভিয়েশনটা, এখানে পার্শ্ব সরণ একটু হচ্ছে, আমি লেন্সটাকে আবার আমি আঁকবো, আর একটু সাইডে আঁকবো, এখানে তোমরা এটা তুলে নাও। এবারে আমি যদি লেন্সটাকে দেখাই সুন্দর করে, এখানে যদি আর একটা লেন্স আঁকি, দেখো ভালো করে, আর এবারে এখানে হচ্ছে প্রধান অক্ষ, এবারে আমি এইরকম করে একটা আলোক রশ্মি ফেলেছি, সে আলোক রশ্মিটা এরকম করে বেরোচ্ছে। তাহলে দেখো এই আলোক রশ্মিটা এইরকম করে যাচ্ছিল, কিন্তু বেরোচ্ছে এই দিক দিয়ে, সমান্তরালে বেরোচ্ছে, তার মানে কি ডেভিয়েশন কত, বিচ্যুতি কত বলো তোমরা? বিচ্যুতি এখানে শূন্য, যেমন তোমাদের সমান্তরাল গ্লাস স্ল্যাবের ক্ষেত্রে হয়েছে, সমান্তরাল কাঁচ ফলকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আলোক রশ্মির গতিপথের যে দিক, সেই দিক পরিবর্তন হয়নি, কিন্তু পার্শ্ব সরণ ঘটেছে। এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা লেন্সের মধ্য দিয়ে যখন আলো যাচ্ছে, সেই আলোকটা আপতিত আলোক রশ্মি এবং নির্গত আলোক রশ্মি পরস্পর যদি সমান্তরাল থাকে, সবসময় সমান্তরাল থাকে না, কিন্তু একটা কেসেই সমান্তরাল থাকে, এই বিন্দুগামী যখন হয় তখন সমান্তরাল থাকে, তখন তার ডেভিয়েশনটা কত হয় বলো না তোমরা? তার ডেভিয়েশনটা শূন্য হয়, অর্থাৎ তার বিচ্যুতি হয় না, কিন্তু তার পার্শ্ব সরণ ঘটে। এবার তুমি দেখো এই লেন্সটাকে যদি পাতলা করে দেওয়া হয়, আরো যদি পাতলা করে দেওয়া হয়, হ্যাঁ আরো যদি পাতলা করে দেওয়া হয়, তাহলে কিন্তু এই বিচ্যুতিটা, এই যে পার্শ্ব সরণটা আস্তে আস্তে কমে যাবে, সব ক্ষেত্রেই বিচ্যুতি শূন্য হবে। তাহলে পাতলা লেন্সের ক্ষেত্রে পার্শ্ব সরণের মানটা একেবারে কম হবে, এই কারণে আমরা পাতলা লেন্স কথাটা ব্যবহার করছি। পাতলা লেন্সের ক্ষেত্রে আমরা তাহলে বলবো কি, আলোক রশ্মি যে বিন্দুগামী হলে, কোনো আলোক রশ্মি লেন্সের ভেতরে থাকা কোনো বিন্দুগামী, যে নির্দিষ্ট বিন্দুগামী হলে আলোক রশ্মির কোনো বিচ্যুতি ঘটে না, তাকে বলা হয় পাতলা লেন্সের আলোক কেন্দ্র। পরীক্ষায় যদি আসে পাতলা লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে 1 নম্বর, তখন তোমাকে এত কষ্ট করে এত বড় লিখতে হবে না, তখন তোমাকে যেটা লিখতে হবে সেটা আমি এক্ষুনি লিখে দিচ্ছি, তোমরা নোট করে নাও। পাতলা লেন্সের আলোক কেন্দ্র, পাতলা লেন্সের, এটা নোট করে নিয়েছো, পাতলা লেন্সের আলোক কেন্দ্র। লিখতে হবে পাতলা লেন্সের ক্ষেত্রে
যে বিন্দু দিয়ে, যে নির্দিষ্ট বিন্দু দিয়ে, যে নির্দিষ্ট বিন্দু দিয়ে একটাই বিন্দু হয়, যে কোনো লেন্সের ক্ষেত্রে একটাই মাত্র আলোক কেন্দ্র থাকে, এটা অদ্বিতীয়, দ্বিতীয় কোনো আলোক কেন্দ্র থাকে না। মাথায় রাখবে, এটা পরীক্ষা আসতে পারে কখনো। পাতলা লেন্সের ক্ষেত্রে যে নির্দিষ্ট বিন্দু দিয়ে আলোক রশ্মি গমন করলে তার কোনো বিচ্যুতি ঘটে না, সোজা বেরিয়ে, হ্যাঁ বিচ্যুতি ঘটে না, সোজা যেন বেরিয়ে যাচ্ছে, তার কোনো বিচ্যুতি ঘটে না, তাকে পাতলা লেন্সের আলোক কেন্দ্র, পাতলা লেন্সের আলোক কেন্দ্র বলে। ওকে, বুঝতে পারলে? পরীক্ষায় যদি ছবি আঁকতে দেয় তাহলে তোমাকে কি করতে হবে, একটা চাঁদা বসাবে, চাঁদা বসিয়ে এরকম একটা পৃষ্ঠ এঁকে নেবে, আবার চাঁদাটাকে উল্টো দিক থেকে বসিয়ে এরকম করে পৃষ্ঠ একটা এঁকে নেবে, তাহলে সুন্দর হবে, দেখতে ভালো হবে। তারপরে তুমি কি করবে না, এর মাঝখান দিয়ে, এখান দিয়ে কোনো কিন্তু রেখা টানবে না, এর মাঝখান দিয়ে স্কেল বসিয়ে প্রধান অক্ষর টেনে নেবে। এরপরে যেটা কাজ হবে সেটা হচ্ছে তোমার এই রকম করে স্কেলটাকে ধরা, স্কেল ধরে এই দিকে তুমি তীর চিহ্ন দেবে, দেওয়ার পরে এইটা একটু, এইখানটা একটু তুমি কি করবে, ডট ডট করে লাইন পেন্সিলের সাহায্যে আলতো করে টানবে, এরকম করে টানবে। তারপরে এটাকে তুমি কি করবে, এটা কোন দিকে বাঁকবে, এটা যদি এইখানে যদি আমি স্পর্শক টানি, এখানে যদি লম্ব হয় তাহলে এটা লম্বের দিকে সরে যাবে, তার মানে এটা এই দিকে আসবে। দেখো ভালো করে আমি আরেকবার বুঝিয়ে বলছি, এখানে আমার স্পর্শকটা আছে, স্পর্শকের উপর আমি লম্ব টানবো, তাহলে এইটা হলো আপতন কোণ, এটা হলো পি কিউ রশ্মি। আর একটু ডিটেলসে বলছি এবারে, তাহলে অভিলম্ব যদি এটা হয়, এইটা যদি এটা যদি অভিলম্ব হয়, এটা এখানে কোণটা দিয়েছি, এই কোণটা হবে, তাহলে এখানে অভিলম্বের আরো কাছে আসবে, হ্যাঁ এটা হচ্ছে লঘু মাধ্যম আর এটা হলো ঘন মাধ্যম, তাহলে এটা অভিলম্ব হলে অভিলম্বের কাছে আসবে, তখন এই আলোক রশ্মিটা আমি এইভাবে পাবো, তখন আমরা এটাকে স্কেল দিয়ে আঁকবো, তাহলে সোজা হবে, সুন্দর দেখাবে, হাত দিয়ে আঁকবো না। এবার দেখো এই রেখাটা আমি আগে টেনে নিয়েছিলাম কেন, এবার বুঝতে পারছো, এই রেখাটার সঙ্গে সমান্তরাল করে আমি আর এস রশ্মিটাকে বের করবো। দেখো পি কিউ আর এস, তাহলে এর পার্শ্ব সরণ বোঝানো যাচ্ছে, পার্শ্ব সরণটা পাতলা লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু তোমাকে যখন লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো ব্যাখ্যা করো বলবে, তখন তোমাকে এইভাবে ছবিটা আঁকতে হবে। এই ক্ষেত্রে এই বিন্দুটা ও আলোক কেন্দ্র এক্স ওয়াই, এটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস বলবে, বলবে যে পি কিউ রশ্মি এবং আর এস রশ্মি এরা পরস্পর সমান্তরাল, এটা বাংলা করে লিখে দেখাবে, সমান্তরাল চিহ্ন না দিলেও চলবে। এইরকম এরা সমান্তরাল হলে কিউআর প্রতিষ্ঠিত রশ্মিটি এক্স ওয়াই প্রধান অক্ষকে ও বিন্দুতে ছেদ করে, অতএব ও বিন্দু হলো আলোক কেন্দ্র। মনে থাকবে, এইভাবে তোমরা এটা ব্যাখ্যা দেবে যদি বড় করে আসে। এখন আমরা তো দেখলাম যে আলোক রশ্মি যদি একটা বিন্দু, একটা অদ্বিতীয় বিন্দু, আলোক কেন্দ্র হলো একটা অদ্বিতীয় বিন্দু যার মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে তার কোনো বিচ্যুতি ঘটে না, কিন্তু লেন্সের সমস্ত দিক থেকে আমি আলোক পাঠালে তো আর সেটা বিচ্যুতি ঘটবে না এমনটা নয়, বিচ্যুতি ঘটাবার জন্যই তো আমরা লেন্স তৈরি করেছি। একটা বিন্দু দিয়ে গেলে আলোক রশ্মির কোনো বিচ্যুতি ঘটছে না, কিন্তু অন্যান্য বিন্দু দিয়ে গেলে আলোক রশ্মির বিচ্যুতি ঘটবে। সেটা কোন দিকে বিচ্যুতি ঘটবে আমরা দেখব, ফার্স্ট আমরা জেনে নেব যে কোন লেন্সের ক্ষেত্রে কোন দিকে আলোক রশ্মির বিচ্যুতি ঘটে, তারপরে তার ব্যাখ্যায় যাব আমরা। ধরো আমি প্রথমে উত্তর লেন্স আঁকলাম, এই উত্তর লেন্সের প্রধান অক্ষটা হচ্ছে এইরকম, প্রধান অক্ষের সমান্তরালে আমি একটা আলোক রশ্মি পাঠাবো, তাহলে
সেটা সবসময় এই দিকে অর্থাৎ এই প্রধান অক্ষের দিকে এসে প্রধান অক্ষকে একটা বিন্দুতে ছেদ করবে। কেমন? আবার যদি আমি একটা অবতল লেন্স আঁকি, অবতল লেন্সের ক্ষেত্রে এইরকম যদি প্রধান অক্ষ দেখায়, তাহলে দেখব এখানে প্রধান অক্ষ আমি এখানে এক্স ওয়াই দিয়ে দেবো। হ্যাঁ, এখানে যদি একটা প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফেলি, তাহলে দেখব এ প্রধান অক্ষ থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ প্রধান অক্ষের উপর থাকা এইরকম একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। তাহলে এখানে আমি যদি সমান্তরাল রশ্মি ফেলি, অনেকগুলো সমান্তরাল রশ্মিকে বলা হয় কি? সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, প্যারালাল বিম অফ লাইট। সেক্ষেত্রে আমরা দেখব এই আলোক রশ্মিগুলো সব এক জায়গায় গিয়ে মিলিত হচ্ছে। এক জায়গায় গিয়ে মিলিত হওয়াকে কি বলে? তোমরা তো বাংলা পড়েছো, বাংলায় ভালো, বলো কি বলে? অভিসারী রশ্মি। এই রশ্মিকে বলা হয় কি? বলো, অভিসারী রশ্মি। আর এখানে আমি যতই আলোক রশ্মি ফেলি না কেন, কি হবে? সব কি হবে? বলো, সব কি হবে? বলছো না কেন? আচ্ছা, একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। হ্যাঁ, দূরে সরে যাচ্ছে, এই বিন্দুটা থেকে যেন অপসৃত হচ্ছে বলে মনে হবে, দূরে সরে যাচ্ছে। দূরে সরে যাওয়াকে কি বলবো? আর এইখানে যদি আলোক কেন্দ্র থাকে, এইখান থেকে যদি আলোক রশ্মি পড়ে, সেই সোজা বেরিয়ে যাবে। হ্যাঁ, এখানে যদি আলোক কেন্দ্র হয়, এই ক্ষেত্রেও এই এখানে আলোক রশ্মিটা কি হবে? সোজা বেরিয়ে যাবে। তাহলে এইখানে সমস্ত রশ্মি কি হলো? অভিসারী হয়ে গেল। আর এখানে সমস্ত রশ্মি কি হলো? অপসারী হয়ে গেল। হ্যাঁ, অভিসারী রশ্মিতে পরিণত হলো, এগুলো অপসারী রশ্মিতে পরিণত হলো। তাহলে এইটা, এই মাধ্যমটা যদি লঘু হয় আর এই মাধ্যমটা যদি ঘন হয়, সাধারণ ক্ষেত্রে এটা হয়। যে কোনো লেন্স আমরা কাঁচের তৈরি বলেছি, প্র্যাকটিক্যালি বাড়িতে সেগুলোকে নিয়ে কাজ করা হয়। তাহলে সাধারণ ক্ষেত্রে কি হয়? এটা ঘন হয়, এটা লঘু হয়। সেক্ষেত্রে এই উত্তল আকৃতির লেন্স, উত্তল আকৃতির লেন্স লেন্স কি দেখায়? অভিসারী ক্রিয়া দেখায়। অভিসারী ক্রিয়া দেখায়। আর কি বললাম? অবতল আকৃতির লেন্স কি রকম ক্রিয়া দেখায় বলো? অবতল আকৃতির লেন্স অপসারী ক্রিয়া দেখায়। অপসারী ক্রিয়া দেখায়, মনে থাকবে। সাধারণ ক্ষেত্রে এটা হচ্ছে ঘন, আর এটা হচ্ছে মাধ্যমটা হচ্ছে লঘু। সেক্ষেত্রে উত্তল আকৃতির লেন্স কি ক্রিয়া দেখায় বলো? অভিসারী ক্রিয়া দেখায়। আর অবতল আকৃতির লেন্স অপসারী ক্রিয়া দেখায়। এই জন্য এই লেন্সটাকে বলা হয়, এই উত্তল আকৃতির লেন্সকে কি বলা হয়? অভিসারী লেন্স। অভিসারী লেন্স। আর এই অবতল আকৃতির যে লেন্সটাকে সাধারণত কি বলা হয়? অপসারী লেন্স। কিন্তু এরা অপসারী আর অভিসারী ক্রিয়া করছে আমরা দেখাচ্ছি কি করে? আমি তো এঁকে দিয়েছি, তুমি কি বুঝে নিয়েছো, কেন করছে? সেই প্রশ্নটার উত্তর কি দেওয়া সম্ভব হবে? কেউ যদি জানো তো বলো, নাহলে আমি বলে দিচ্ছি। বলতে পারবে কেউ কেন এটা অভিসারী দেখাচ্ছে? না, খুব সিম্পল। এর দেখো, উপরের দিকটা পাতলা আর নিচের দিকটা মোটা। এই রকম যদি আমি অনেকগুলো পাটে একে ভাগ করে নিই, তাহলে কি হবে? এগুলো কি রকম দেখাবে বলো? এগুলো প্রিজমের মতো দেখাবে। প্রিজমের মতো। হ্যাঁ, এগুলো ভিতরে গুলো হচ্ছে ভাঙা প্রিজম, আর ওই বাইরেরটা এটা পূর্ণ প্রিজম। কি? এটা একটা ভালো প্রিজম, আর এগুলো সব ভাঙা প্রিজম। এবার প্রিজমে যখন আমি সমান্তরাল আলোক রশ্মি ফেলি, ভূমির সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি ফেলি, তখন কোন দিকে বেঁকে যায়? ভূমির দিকে বেঁকে যায়। এখানে এই প্রিজমটা এখানে আছে, এই প্রিজমটার আমি ভূমির সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি ফেলেছি, কোন দিকে বাঁকবে? ভূমির দিকে বেঁকে যায়। এই প্রিজমটার ক্ষেত্রেও তাই, ভূমির দিকে বেঁকে যাচ্ছে। তাহলে এই দিকে প্রিজম গুলোর ভূমি কোন দিকে? উল্টো দিকে আছে। তাহলে এরা সব উল্টো দিকে বাঁকবে। কি?
এই ভাঙা প্রিজমটার ভূমি কোনটা? এই দিকে। এই ভাঙা প্রিজমটার ভূমি কোন দিকে? এই দিকে। সব সমান্তরাল রশ্মি পড়ে ভূমির দিকে। তবে এই উপরের হাফের যে প্রিজম গুলো, আর এইখানে হচ্ছে এটা সমান্তরাল কাঁচ ফলকের মতো, এর কোনো বিচ্যুতি হবে না, এই দিক দিয়ে আলোক রশ্মিটা চলে যাবে। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? মাঝেরটাকে আমি সমান্তরাল গাছ ফলক হিসাবে দেখছি, আর হচ্ছে উপরের অংশগুলো হচ্ছে যে যে প্রিজম গুলো রয়েছে তাদের ভূমি হচ্ছে নিচের দিকে, আর নিচের অংশে যে প্রিজম গুলো রয়েছে তাদের ভূমি উপরের দিকে। এই কারণে এইখানে আলোক রশ্মি পড়লে, সমান্তরাল আলোক রশ্মি যদি হয় সেটা ভূমির দিকে বেঁকে যাচ্ছে, আর এখানে আলোক রশ্মি পড়লে সেটাও ভূমির দিকে বেঁকে যাচ্ছে, অর্থাৎ বেঁকে যাচ্ছে। এই কারণে এরা অভিসারী ক্রিয়া দেখায়। বোঝা গেছে? হ্যাঁ কি না বলো? বোঝা গেছে? পরিষ্কার বোঝা গেছে? আর এটার ক্ষেত্রে তাই, হ্যাঁ স্যার। এটার ক্ষেত্রে, হ্যাঁ এটার ক্ষেত্রে তুমি দেখো প্রিজম গুলো কেমন আছে। এই প্রিজমটার ভূমি কোন দিকে? উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে। এই জন্য আলোক রশ্মিটা উপরের দিকে বাঁকবে। এই প্রিজমটা ভূমি উপরের দিকে, ভূমি উপরের দিকে বলে আলোক রশ্মি উপরের দিকে বাঁকছে। এখানে যদি আমি একটা প্রিজম দেখাই, এই প্রিজমটার ভূমি এইটা পাতলা, দেখো এই দিকটা পাতলা আর এই দিকটা মোটা, তাহলে ভূমির দিকে এই জন্য উপরের দিকে আলোক রশ্মি হচ্ছে। এখানে এখানে যদি একটা দেখা, এই প্রিজমটার ভূমি কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে বেশি মোটা কি, তাহলে নিচের দিকে যাচ্ছে। এইখানে যদি একটা প্রিজম দেখাই, তার ভূমি নিচের দিকে, নিচের দিকে বেশি মোটা, এই জন্য নিচের দিকে আলো বসে যাচ্ছে। এবার বোঝা গেছে? এই কারণে উত্তল আকৃতির লেন্স কে আমরা অভিসারী লেন্স বলি, আর অবতল আকৃতির লেন্স কে অপসারী লেন্স বলি। পরীক্ষায় প্রশ্ন আসবে উত্তল লেন্স কে অভিসারী লেন্স বলে কেন এবং অবতল লেন্স কে অপসারী লেন্স বলে কেন, তখন তুমি কি উত্তর লিখবে? যে উত্তল লেন্সকে যদি তার উপাদান অপেক্ষা লঘু মাধ্যমে রাখা হয়, তবেই তার উপর সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ পড়লে সেটা অভিসারী হয়ে যায়। এই জন্য উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে ঠিক উল্টো কারণে অপসারী লেন্স বলা হয়। উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে কেন? উত্তল আকৃতির লেন্স, উত্তল আকৃতির দিক থেকে সে উত্তল, কিন্তু কাজে সে কি রকম না হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি ফেললে সেই লেন্স থেকে নির্গত হওয়ার সময় সে অভিসারী রশ্মিগুচ্ছতে পরিণত করে। তবে আমি আকৃতির লেন্সকে কি বলবো? অভিসারী লেন্স বলবো। হ্যাঁ, তাহলে কি লিখতে হবে না, উত্তল আকৃতির লেন্সকে উপাদান অপেক্ষা লঘুতর, এই কথাটা লিখতে হবে। এই কথাটা অনেক জায়গায় মিস করে যায়, অনেক বইতে লেখা থাকে না। উপাদান অপেক্ষা লঘুতর মাধ্যমে রাখি, তারপর সমান্তরাল আলোক রশ্মি ফেললে নির্গত হওয়ার সময় অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, তাই উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে। আর অবতল লেন্সকে তাহলে কি বলবে? অপসারী লেন্স বলবে। কেন বলে? এর উত্তর লিখবে যে অবতল আকৃতির লেন্স দেখতে সে অবতল, চারটা সামনে মাঝের দিকটা সরু, দুই প্রান্তে মোটা, তাহলে দেখতে অবতল আকৃতির লেন্স, কিন্তু সে কাজ তার কি রকম না, সমান্তরাল আলোক রশ্মি যদি ফেলা হয় সেক্ষেত্রে নির্গত হওয়ার সময় অপসারী রশ্মি গুচ্ছে পরিণত হচ্ছে, মানে কাজ হচ্ছে তার অপসারী করে দেওয়া। এই জন্য তাকে অপসারী লেন্স বলছে। এর নাম কাজ অনুযায়ী নাম আর আকৃতি অনুযায়ী। কাউকে বন্ধু কেউ মোটা, তাকে মোটা বলে ডাকিস কেন? তার আকৃতি অনুযায়ী তার নাম দিয়েছিস। আবার কেউ হয়তো সে তো পড়াশোনায় ভালো, তখন তাকে কি বলবো? বুদ্ধিমান। আর যদি সে একটু বোকা টাইপের হয়, তাকে কি বলবো? বোকা ছেলে। তার কাজ অনুযায়ী তার নাম, আর তার আকৃতি অনুযায়ী তার নাম, দুরকম নাম হয়। আকৃতি অনুযায়ী তার নাম হচ্ছে উত্তল লেন্স, কাজ অনুযায়ী তার নাম হচ্ছে অভিসারী লেন্স। আর আকৃতি অনুযায়ী অবতল লেন্স, কাজ অনুযায়ী তার নাম হচ্ছে অপসারী লেন্স। ক্লিয়ার একদম কিনা বলো? স্যার প্রশ্নটা হলো কখন উত্তল লেন্সকে অপসারী লেন্স বলা হয় আর কখন অবতল লেন্সকে অভিসারী লেন্স? উল্টে গেল কি করে? মহা মুশকিল ব্যাপার। খুব সহজ। উত্তল আকৃতির লেন্সকে উপাদান অপেক্ষা ঘন মাধ্যমে রেখে দাও। কেন হচ্ছে আমি এক্সপ্লেনেশন দেবো, কিন্তু তুমি উত্তরটা তোমাকে লিখতে হবে, আগে উত্তরটা তৈরি করো। হ্যাঁ, উত্তল আকৃতির লেন্সকে উপাদান অপেক্ষা ঘনতর মাধ্যমে রেখে দাও, তখন সেটা কি করবে? অপসারী লেন্স, অপসারী
আলোক রশ্মিতে, সমান্তরাল আলোক রশ্মিকে অপসারী রশ্মি গুচ্ছে পরিণত করবে, তখন তখন উত্তল লেন্সকে অপসারী বলবো, অপসারী লেন্স বলবো। ক্লিয়ার হলো কিনা বলো, জিনিসটা ক্লিয়ার হলো কিনা, ব্যাখ্যা আমি পরে বলবো। কি তখন দেখো, উত্তল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কখন, প্রশ্নটা আমি চেঞ্জ করে দিয়েছি। তখন তোমাকে কি করতে হবে না, উত্তল আকৃতির লেন্স, আকৃতিটা উত্তল, তাকে উপাদান অপেক্ষা ঘনতর মাধ্যমে রেখে দিতে হবে, তার উপর সমান্তরাল আলোক রশ্মি ফেললে নির্গত হওয়ার সময় অপসারী রশ্মি গুচ্ছতে পরিণত হবে, তখন ওই উত্তল লেন্সকে আমরা আবার বলবো অপসারী লেন্স। কি এটা মোটা ছেলে, সে বোকা ছিল, তাকে আমি বললে মোটা বোকা বলতাম। এখন সে চালাক হয়ে গেছে, এখন কি বলবো, মোটা চালাক বলবো তো? হ্যাঁ, তাহলে এখানে কি হয়, তাহলে সে উত্তল আকৃতি মানে মোটা ছিল, মোটাই আছে, রোগা হয়নি, তাহলে মোটা ছিল মোটাই আছে, কিন্তু কাজটা করছে উল্টো, তখন এটাকে আর কি বলবো, আর অভিসারী লেন্স বলতে পারবো না, অপসারী লেন্স বলবো। আর এখানে কি হবে তাহলে বলে ফেলো তোমরা, অবতল লেন্স কি অভিসারী লেন্স, তাহলে কি করতে হবে এখানে, এখানে কি করতে হবে, এখানে কি লিখেছিলাম আগে, ঘনতর লিখেছিলাম। হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে কি ঘন লিখেছিলাম, লিখেছিলেন আগে। ওখানে ভুল হয়ে গেছে, লঘু লিখবে, ওখানে তুই ঠিক করে নাও, আগেরটা ভুল হয়ে গেছিল, আমি সবগুলো উল্টাতে গিয়ে এটা উল্টে দিয়েছি। হ্যাঁ ওটা লঘু করে নেবে, লঘুতর মাধ্যম, এবারে ঘন করবো, এবারে এটা লিখবো ঘনতর, ঠিক আছে, ওই প্রশ্নটাই মনে হয় তুমি করেছিলে। এবারে এটাকে লিখবো ঘনতর, অবতল আকৃতির লেন্সকে উপাদান অপেক্ষা ঘনতর মাধ্যমে রেখে তার উপর সমান্তরাল আলোক রশ্মি ফেললে লেন্স থেকে নির্গত হওয়ার সময় অপসারী রশ্মি গুচ্ছে পরিণত হয়। এইখানটা কিন্তু কারেকশন করে নাও, কারেকশন কারেকশন করে নাও, আগে ওটা ঘনতর লঘুতর লিখতে হবে, আগে ঘনতর লেখা হয়ে গেছিল, ওটা লঘুতর হবে, এখন ঘনতর লিখলে কি হবে, এখন হচ্ছে কি হবে না, হচ্ছে নির্গত হওয়ার সময় এটা হবে অভিসারী রশ্মিতে পরিণত হবে, অভিসারী রশ্মিতে পরিণত হবে, রশ্মি গুচ্ছে পরিণত হয়, তাই তখন, তাই না লিখে তখন, তখন অবতল লেন্সকে কি বলবো, অভিসারী লেন্স বলবো, অভিসারী লেন্স বলবো। তাহলে একটা ছেলে প্রথমে রোগা ছিল, পড়াশোনায় ভালো ছিল, এই বোকা ছিল, রোগা হ্যাঁ বোকা না, আমি ভালোই বলছি, এখন সে রোগাই আছে, মানে সে অবতল ছিল অবতলই আছে, কিন্তু এখন সে হচ্ছে, আগে চালাক ছিল এখন বোকা হয়ে গেছে, তখন তার কি বলবো, রোগা ছেলেকে রোগাই বলবো, রোগা ছেলে আগে ছিল অপসারী, এখন হয়ে গেল অভিসারী, আগে ছিল চালাক, আগে ছিল চালাক এখন হয়ে গেছে বোকা, বা আগে ছিল বোকা এখন হয়ে গেছে চালাক। বুঝা গেল, ক্লিয়ার হলো কিনা বলো। একটা প্রিজমে এই অংশটা হচ্ছে ঘন হয় আর এই অংশটা লঘু হয়। এবারে এইরকম সমান্তরাল আলোক রশ্মি ফেললে কি হবে দেখো, এখানে আমি লম্ব টানবো, এখানে আরো অভিলম্বের দিকে সরে যাবে, আবার এখানে আমি একটা অভিলম্ব টানবো, আবার ঘন থেকে লঘু সরে যাচ্ছে, মানে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, আলটিমেট সমান্তরাল আলোক রশ্মি যদি পড়ে সেটা ভূমির দিকে বেঁকে যায়। কি ভূমির দিকে বাঁকলো তো নাকি? এবার আমি যদি প্রিজমটাকে এরকম রাখতাম, আমি কি করলাম, চারদিকে কাঁচ করে দিলাম, মাঝে এরকম একটা ফাঁকা বায়ু রাখলাম, আর সাইডে কাঁচ, এরকম তৈরি করা সম্ভব, তাই না? এদিকে কাঁচ, তাহলে এই মাধ্যমটা কি, বাইরের মাধ্যমটা ঘন আর ভেতরের মাধ্যমটা লঘু, তাহলে আলোক রশ্মিকে আমি সমান্তরাল ফেলবো। এবার বলো কোন দিকে বাঁকবে আলোক রশ্মি, অভিলম্ব থেকে দূরে সরে যাবে না কাছে আসবে, সবাই বলো, অভিলম্ব থেকে বলো দূরে সরে যাবে, দূরে সরে কি যাবে। বলছো না? হ্যাঁ, এবার এটার ক্ষেত্রেও কি হবে, এটা হচ্ছে লঘু থেকে ঘনতে যাচ্ছে, তাহলে কি হবে, অবিলম্বের দিকে সরে যাবে, তাহলে কোন দিকে গেল, ভূমির দিকে যাওয়ার কথা গেল, উল্টো দিকে গেছে, কি? তাহলে এখন লেন্সটা হচ্ছে কি, ধরো জলের ভিতরে বুদবুদ, বুদবুদ জানো তো, বুদবুদ মানে কি, এখানে বায়ু আছে আর এখানে
জল আছে, হ্যাঁ জল আছে। তাহলে কি হবে, এটা কোন আকৃতির লেন্স বলো? স্যার উত্তল উত্তল। আকৃতির। হ্যাঁ, মোটা ছেলে, মোটা ছেলে মানে সে সবসময় যে অভিসারী ক্রিয়া করবে তা কি হয়? সে এখানে কি করবে, এখানে এই কাজটা করবে। দেখো ভিতরে লঘু, বায়ু হচ্ছে লঘু আর বাইরে জল ঘন। তাহলে এখন সে কোন দিকে করবে, আলোক রশ্মিটা কোন দিকে পাঠাবে? এইরকম পাঠাবে, ঠিক কিনা? দেখো এই কেসটা হচ্ছে হচ্ছে কিনা বলো, আমাকে বললে তবেই আমি। যদি আমি এইরকম একটা করি, এইটাকে ঘন বলি আর এটাকে লঘু বলি, এটা ভুল হয়ে গেছিল আমাদের লেখা প্রথমে। তাহলে এখানে কি হবে, আলোক রশ্মি ফেলে কোন দিকে যাবে? এখন প্রিজমের ভূমিটা এইদিকে, ভূমির উল্টো দিকে যাবে। তাহলে এখন অভিসারী হবে না অপসারী হবে? এটা হবে অভিসারী, আর এটা হলো অপসারী। তাহলে সেই মোটা ছেলে মোটাই আছে, সে আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে। আর সেই রোগা ছেলে রোগাই আছে, আগে সে ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে। ঠিক, এই তো ব্যাপার। পরিবর্তনটা বুঝতে পারছো তো? এই হলো গিয়ে এই আকৃতির লেন্সের অভিসারী ক্রিয়া অপসারী ক্রিয়ার ব্যাখ্যা, এবং বিপরীত ভাবে কাজ করে কখন তার ব্যাখ্যা, কেমন ভাবে সেটা কাজ করে। এখান থেকে প্রয়োগমূলক প্রশ্ন হতে পারে, যেটার উত্তর তোমরা লিখতে পারবে, আমি বলে দিয়েছি। যে জলের ভেতর বায়ু বুদবুদ কোন লেন্সের মতো মতো আচরণ করে? উত্তর হবে কি, অবতল আকৃতির লেন্স। উত্তল, দেখতে উত্তল কিন্তু সে অবতল আকৃতির লেন্স অর্থাৎ অপসারী লেন্স হিসেবে কাজ করে। উত্তর হবে কি, অপসারী লেন্সের মতো কাজ করে। ব্যাখ্যা থাকলে ওই ব্যাখ্যাটাই দিয়ে দিবে, যে এটা হচ্ছে ঘনতর মাধ্যমে আছে, নিজের উপাদান অপেক্ষা। নিজের উপাদানটা হচ্ছে বায়ু, তার থেকে সে জলের ভেতরে আছে, অধিকতর ঘন মাধ্যমে সে কি আছে, এই কারণে সে অপসারী ক্রিয়া দেখায়। যদি উত্তল লেন্সের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি যায়, তাহলে সেটা প্রতিসৃত হওয়ার পরে প্রধান অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, সেটাকেই বলা হয় এর মুখ্য প্রকাশ। আর অবতল লেন্সের ক্ষেত্রে আমরা পরিষ্কার জানি যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনো আলোক রশ্মি গেলে সেটা প্রধান অক্ষ থেকে দূরে সরে যায়, প্রধান অক্ষের উপর কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, সেটাকে আমরা মুখ্য প্রকাশ করি। মুখ্য কেন বলছি, নিশ্চয়ই গৌণ আছে, সেটা পরের কথা, এখন আপাতত মুখ্য প্রকাশ জানলাম। কেমন? তাহলে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আলোক রশ্মি পড়লে সেটা কি করে, প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রধান অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। সেই বিন্দুটা এই যে আলোক কেন্দ্র রয়েছে, আলোক কেন্দ্র থেকে কতটা দূরত্বে, সেই বিন্দুটাকে আমরা ফোকাসের জন্য এফ বলি। আর ও থেকে এফ এর যে দূরত্ব, সেটাকে আমরা বলি ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য, কেউ বলি ফোকাস দূরত্ব, ইংরেজিতে ফোকাল লেন্থ। এই জন্য ইংরেজিতে সবাই পড়ে একটা করে টার্ম থাকে, বাংলায় 10টা করে টার্ম। আর অবতল লেন্সের ক্ষেত্রে এখানে হচ্ছে তোমার আলোক কেন্দ্র, আর এখানে হচ্ছে ফোকাস, এখানে ও এফ সমান হবে, এটা হবে ফোকাল লেন্থ। এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি, তাই তো? এই লেন্সটার ক্ষেত্রে আমি যদি উল্টো দিকে আলো ফেলতাম তাহলে কি হতো, আমি এটাকে মুছে দিচ্ছি, লেন্সের ফোকাস কথাটা মুছে দিচ্ছি, উপরের দিক করে লিখছি তোমাদের দেখতে সুবিধা। এইখানে আমি লেন্স লিখলাম, আঁকলাম। এই লেন্সটা বেশ গোল গোল করে আঁকতে হবে, বেশ ভালো লাগবে, গোল গোল করে আঁকি। এবারে আমি কি করলাম,
এই লেন্সটার এদিক থেকে আলোক রশ্মি ফেললাম, তাহলে কি হবে? এইদিকে একটা ফোকাস পাবো, হ্যাঁ কি না? এদিকে একটা ফোকাস পাবো, কি? এটাকেও বলবো মুখ্য ফোকাস। বলো, কিছু বলছো না কেন? আর এখানে আমি একটা অবতল লেন্স আঁকলাম, এখান থেকেও আলোক রশ্মি ফেলবো। তাহলে আগে আমি আলোক রশ্মি ফেলছিলাম এই পৃষ্ঠে, প্রথম পৃষ্ঠে, দ্বিতীয় পৃষ্ঠ থেকে বেরিয়েছিল। আর এখন আমি আলোক রশ্মি ফেললাম দ্বিতীয় পৃষ্ঠে, প্রথম পৃষ্ঠ থেকে বেরোলো। এখানে আমরা কি করব? আগে প্রথম পৃষ্ঠে ফেলেছিলাম, দ্বিতীয় পৃষ্ঠ থেকে বেরোচ্ছিল, এখন আমরা দ্বিতীয় পৃষ্ঠতে ফেলবো, প্রথম পৃষ্ঠ থেকে বেরোবে। দেখা যাক কি হবে। এক্ষেত্রেও কি হবে? এইরকম সরে যাবে, তাহলে ফোকাসটা পাবো এই। তাহলে আমরা একটা লেন্সের ফোকাস দুদিকে পাচ্ছি, হ্যাঁ কি না? একটা লেন্সের ফোকাস আমরা দুদিকে পাচ্ছি, হ্যাঁ। কিন্তু আমরা যখন দর্পণ এঁকেছিলাম কিছুদিন আগে, সেই দর্পণের ক্ষেত্রে কি দেখেছিলাম? একটাই ছিল বক্রতা কেন্দ্র, একটাই বক্রতা কেন্দ্র ছিল, আর একটাই ফোকাস ছিল। কারণ কি না, এখানে হচ্ছে এটা প্রতিফলনের ঘটনা। প্রতিফলন, যেদিক থেকে আলো আসবে সেই দিকেই আবার আলো ব্যাক করে যাবে। কিন্তু এখানে প্রতিসরণের ঘটনা, একদিক থেকে আলো এলে অন্যদিকে আলো যেতে পারে। হ্যাঁ, এখানে দেখো, এদিক থেকে আলো আসছে, এদিকে আলো যাচ্ছে, এদিক থেকে আলো আসছে, এদিকে আলো যাচ্ছে। তাহলে লেন্সটা প্রতিসরণের, লেন্সে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে প্রতিসরণের ঘটনা। আর দর্পণে যে ঘটনাটা ঘটছিল সেটা হচ্ছে প্রতিফলনের ঘটনা ঘটছিল। কেবলমাত্র একটা দিকে আলোক রশ্মি ফিরে যায়। এই কারণে দর্পণের ক্ষেত্রে একটা মাত্র মুখ্য ফোকাস থাকে, আর লেন্সের ক্ষেত্রে দুটো মুখ্য ফোকাস থাকে। মনে থাকবে এইটা, তোমরা লিখে ফেলো প্রশ্নটা। হ্যাঁ, প্রশ্নটা হলো কি, দর্পণের ক্ষেত্রে একটি মুখ্য ফোকাস, কিন্তু লেন্সের ক্ষেত্রে দুটি মুখ্য ফোকাস থাকে কেন? এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটা হামেশাই আসে, এই কারণে ইম্পর্টেন্ট বলবো, এই কারণে এর উত্তরটা আমি লিখে দিয়েছি। উত্তরটা হলো কি, দর্পণের প্রতিফলনের ঘটনা ঘটছে। প্রতিফলনের ঘটনা হওয়া মানে কি? একদিকে ঘটছে, এক পাশে ঘটছে। প্রতিফলনের ঘটনা তো দুদিকে ঘটে না, এক পাশে ঘটছে। তাই ওর উপর আলোক রশ্মি ফেললে কি হবে? সে প্রতিফলিত হয়ে পুনরায় ওই একই মাধ্যমে ফিরে আসে। একটি মাত্র বক্রতা কেন্দ্র আর একটি মাত্র ফোকাস থাকে। আর অপর দিকে লেন্সে কি হয়? আলোকের প্রতিসরণের ঘটনা হবে। প্রতিসরণের ঘটনা মানে কি? দুপাশ দিয়ে, এই পাশ দিয়ে আলো ফেললেও প্রতিসরণ হবে, ও পাশ দিয়ে। দেখো এখানে লেখা আছে যে এর উভয় পাশ থেকে আলো ফেললে আলোর রশ্মি প্রতিষ্ঠিত হয়। তাই এক্ষেত্রে দুটি বক্রতা কেন্দ্র আর দুটি ফোকাস থাকে। কেমন? এই অ্যান্সারটা তোমরা নোট করে নাও, এটাই পরীক্ষায় লিখবে। কারণ বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভাবে লেখা থাকে, বাচ্চাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা বুঝে সুন্দর করে ফেলবে। এখন আমরা আলোচনা করব যে লেন্সের যে ফোকাস থাকে, মুখ্য ফোকাস যেটা, সেই মুখ্য ফোকাসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। মুখ্য ফোকাস, আমরা এখানে লিখবো মুখ্য ফোকাস, একে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি প্রথম মুখ্য ফোকাস, এটা খুব ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। হয়তো মাধ্যমিকে এখান থেকে কোনো প্রশ্ন এখনো পর্যন্ত আসেনি, কিন্তু এসে যেতে পারে কখনো, তখন তোমাকে তৈরি থাকতে হবে। তার জন্য কি করতে হবে? প্রথম মুখ্য ফোকাস কি ভালো করে দেখো, যে লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু আলোক উৎস যদি রাখা হয়, সেই বিন্দু উৎস থেকে যে আলোক রশ্মিগুলো লেন্সের উপর পড়ছে, লেন্সের দ্বারা প্রতিষ্ঠিত হওয়ার পরে যারা যদি সমান্তরালে নির্গত হয়, তখন এটাকে বলা হবে প্রথম মুখ্য ফোকাস। আর দ্বিতীয় মুখ্য ফোকাস কাকে বলবো? যেটা অলরেডি আমরা বলেছি, লেন্সের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল করে যদি আলোক রশ্মি ফেলা হয়, তাহলে তাহলে আলোক রশ্মি প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় সেটা দ্বিতীয় মুখ্য ফোকাস। অর্থাৎ প্রথমে যেটা আমরা আলোচনা করলাম, এটাই এইভাবে মনে রাখতে হবে। প্রথমে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। সংজ্ঞাটা আমি লিখে দেবো, তার আগে এটা দেখে নাও। এবারে অবতলের জন্য কি? সমান্তরালে বেরোতে গেলে কি করতে হবে? অবতলে এইরকম ফেলতে হবে, এইরকম ফেললে তবেই এটা সমান্তরালে বেরোবে। অবতলে আলোক রশ্মিটাকে এইরকম ফেললে তবেই এটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে বেরোবে। আগে প্রধান অক্ষটা এঁকে নেবো, এইভাবে এইভাবে আলোক রশ্মি ফেললে
এটা সোজা বেরিয়ে যাবে কারণ আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে, আর এটা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কি হবে, কোথায় থাকবে এই আলোক, এগুলো কোথায় গিয়ে মিলিত হওয়ার কথা ছিল, এই জায়গায় গিয়ে মিলিত হওয়ার কথা ছিল, কিন্তু তারা সমান্তরাল হয়ে যাচ্ছে। এইটাকে বলবো প্রথম মুখ্য ফোকাস। ভালো করে, এটা কিন্তু বইতে নেই, এটা কিন্তু তোমরা এটা ভালো করে নোট করে নাও। অবতলের ক্ষেত্রে এটা হলো প্রথম মুখ্য ফোকাস। আর দ্বিতীয় মুখ্য ফোকাস তো বলেই ফেলেছি, সমান্তরাল আলোক ফেলছি, ফেললে সেটা অপসারী আলোক রশ্মিতে পরিণত হচ্ছে, তারপরে একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, এইটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। বইতে দেওয়ার স্কোপ নেই, কারণ বইতে টিভি নম্বরের বই, একটা নির্দিষ্ট পেজে করতে হয়, সবটা দেওয়া সম্ভব হয় না, এটা তোমরা লিখে দিতে পারো। এবারে সংজ্ঞা আমি বলে দিচ্ছি। উত্তর লেন্সের জন্যই তুমি ভেবে প্রথম মুখ্য ফোকাস আর দ্বিতীয় মুখ্য ফোকাসের সংজ্ঞা দেবে। এইটার জন্য ভেবে লিখতে গেলে, একসঙ্গে করতে গেলে তালগোল পাকিয়ে যাবে, অনেকখানি বড় সংজ্ঞা হয়ে যাবে। এই জন্য আমি এটা দেখালাম, তোমরা লিখে নিয়েছো, এটা আমি মুছে দিচ্ছি। এবারে আমি সংজ্ঞাটা লিখে ফেলছি, যে এখানে লিখতে হবে প্রধান অক্ষের উপর অবস্থিত যে বিন্দু আলোক উৎস থেকে আলোক রশ্মি লেন্সে আপতিত হওয়ার পর প্রতিসৃত হওয়ার সময় প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। দেখো একই কথাগুলো বারবার লিখেছি, প্রধান অক্ষ দুবার লিখতে হচ্ছে। প্রধান অক্ষের এগুলো টেকনিক্যাল ব্যাপার, লিখতেই হবে, কিছু করার নেই, যেন বড় হয়ে যাচ্ছে। প্রধান অক্ষের উপর অবস্থিত যে বিন্দু আলোক উৎস থেকে আলোক রশ্মি লেন্সে আপতিত হওয়ার পরে প্রতিসৃত হওয়ার সময় প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। তাহলে যে বিন্দু, সেই বিন্দুকে লেন্সের কি বলবো বলো, প্রথম মুখ্য ফোকাস। ঠিক আছে, দ্বিতীয় মুখ্য ফোকাসটাও লিখে ফেলতে পারবে, আগেই লেখা হয়েছে। দ্বিতীয় মুখ্য ফোকাস লিখে ফেলো, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি উৎস, আমি সরে আসছি, আমি এটা লিখে নিই। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি উৎস লেন্সে আপতিত হয়ে প্রতিসৃত হওয়ার পর, এখানে প্রতিসৃত হওয়ার পর, ভালো করে ব্যাপারটা বুঝে তুমি মুখস্থ করবে। প্রতিসৃত হওয়ার পর প্রধান অক্ষের উপর, আবার প্রধান অক্ষ লিখতে হচ্ছে, প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় তাকে লেন্সের কি হবে বলো, দ্বিতীয় মুখ্য ফোকাস বলে। তাহলে মুখ্য ফোকাস দু ধরনের, এটা তোমরা লিখে নাও। এখন আমরা গৌণ ফোকাসের কথা আলোচনা করব। এরপরে হচ্ছে গৌণ ফোকাস। আর প্রথম দ্বিতীয় কিছু নয়, গৌণ ফোকাস প্রচুর আছে, অসংখ্য গৌণ ফোকাস পাওয়া যায়, যেন আর প্রথম দ্বিতীয় কিছু নেই। এই গৌণ ফোকাসটা কি, এখানে যেমন কি, এখানে আমরা কি করছিলাম, যে সমান্তরাল আলোক রশ্মি ফেলছিলাম। এখানে কার সমান্তরালে আলোক রশ্মি ফেলছিলাম, প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি ফেলছিলাম। এবারও আমরা সমান্তরাল আলোক রশ্মি উৎস ফেলবো, কিন্তু
সেটা প্রধান অক্ষের সঙ্গে কোণ করে ফেলবো। বুঝতে পারছো? তাহলে এইগুলো হচ্ছে প্রধান, এগুলো হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। হ্যাঁ, এগুলো হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। হ্যাঁ, এগুলো হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, কিন্তু এটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়। দেখো প্রধান অক্ষ এইদিকে আছে, সঙ্গে সমান্তরাল নয়। তাহলে কি হবে, আগে যে মুখ্য ফোকাসটা ছিল সেটা ধরো এই জায়গায় আছে, তাহলে দেখা যাবে ওই মুখ্য ফোকাসগামী একটা লম্ব তলের উপর একটা বিন্দুতে মিলিত হবে। যেমন করে তোমরা দেখেছো মিররের ক্ষেত্রে, দর্পণের ক্ষেত্রে, এখানেও তাই হবে। এখানে তাহলে মুখ্য ফোকাস বিন্দুগামী প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে থাকা একটা তলের উপর কোনো বিন্দুতে মিলিত হবে, সেই বিন্দুগুলোকে বলা হচ্ছে গৌণ ফোকাস। ঠিক আছে? আর এই তলটাকে বলা হচ্ছে ফোকাস তল। হ্যাঁ, এর গৌণ ফোকাসের সংজ্ঞায় আসো, এটা তোমরা লিখে নাও, তারপরে আস। বুঝা গেল? সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ পড়ছে তির্যক ভাবে, এই যে একটা কোণ আছে দেখো, আগে সমান্তরাল ভাবে পড়ছিল, এখন তির্যক ভাবে পড়ছে, সেটাই আমি এখানে লিখে ফেলেছি। প্রধান অক্ষের সঙ্গে তির্যক ভাবে কি পড়ছে ভালো করে দেখতে হবে, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। এই রশ্মিগুলো নিজেদের মধ্যে সমান্তরাল, এই জন্য এদেরকে বলছি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। যে বুঝবে তাকে মুখস্থ করতে সময় কম দিতে হবে। লেন্সে আপতিত হয়ে দেখো পড়লো, প্রতিষ্ঠিত হওয়ার পর এই যে প্রতিষ্ঠিত হচ্ছে, দেখো একটা পর 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 বলে যাচ্ছে সময়। ফোকাস বিন্দুগামী এই যে তলটা, ফোকাস বিন্দুগামী লম্ব তল, কার সহিত লম্ব? এই প্রধান অক্ষ। প্রধান অক্ষটা যদি এরকম হয়, দেখো ভালো করে লক্ষ্য করো, প্রধান অক্ষটা যদি এরকম হয়, তলটা এরকম, দেখো এখানে দেখো হাতটা দেখো, এইটা হচ্ছে প্রধান অক্ষ আর এই তলটা লম্ব ভাবে আছে, সেই রকম ভাবে এই তলটা রয়েছে। একটি তলে যে সকল বিন্দুতে মিলিত হয় তাদের গৌণ ফোকাস বলে, উক্ত তলকে ফোকাস তল বলে। তাহলে অনেক দূরে থাকা যদি কোনো বস্তু লেন্সে পড়ে, বস্তু থেকে আলো লেন্সে পড়ে, সেটা কি রকম হবে? সেটা সমান্তরাল রশ্মিগুচ্ছ হবে, হ্যাঁ কি না তোমরা জানো তো? সেটা সমান্তরাল রশ্মিগুচ্ছ হবে। তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? তাহলে এই ফোকাস তলে গঠিত হবে। বহু দূরে থাকা কোনো আলো, কোনো বস্তুর থেকে আসা আলোক রশ্মি যদি লেন্সের উপর পড়ে, তার প্রতিবিম্ব গঠিত হয় কোথায়? না ফোকাস তলে। কেমন? এই হলো আজকের আলোচনা, তোমরা লিখে নাও, লেখার পরে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবে।